ভোরের প্রথম আলো জানলার পর্দা চিরিয়ে এসে পড়ল হৃদির চোখে মুখে। ঘুমের ঘোর কাটার আগে সে অনুভব করলো বুকের উপর ভারী কিছুর অস্তিত্ব। নিঃশ্বাসের সেই পরিচিত উষ্ণ ছোঁয়া হৃদির ভিতরে এক তীব্র শিহরণ জাগিয়ে তুলল। চোখ মেলাতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সৌভাগ্য তার বুকের উপর মুখ গুজে পরম শান্তিতে ঘুমিয়েছে। হৃদির একটা হাত আলতো করে সৌহার্দ্যের চুলের ভাঁজে জড়িয়েছে। এটা কি স্বপ্ন? গত রাতে তো বলা হয়েছে চট্টগ্রামে আসার কথা, তো একবারও বলেনি। অবিশ্বাস্য নিয়ে হৃদি আবার চোখ বুজল, তারপর খুলল না। ভুল দেখছে না সে, সত্যি সত্যি সৌহার্দ্য তার কাছে। হৃদির ঠোঁটের কোণে এক নির্মল হাসি ফুটে উঠল। আঙুলের ডগায় আলতো করে সরিয়ে দিল সৌহার্দ্যের এলোমেলো চুল। ওকে নিজের বুকে থেকে সরাতে যেন হৃদির মন সায় দিচ্ছে না, কেমন শান্তিতে ঘুমাচ্ছে। এভাবে কিছুক্ষণ থাকার পর হাত বাড়িয়ে মোবাইলের সময় দেখে হৃদি চমকে উঠল। প্রায় 8টা বেজে গেছে। সে আলতো করে সৌহার্দ্যকে সরিয়ে উঠে গেল। হঠাৎ তার চোখ পড়ল সৌহার্দ্যের কপাল ঘেঁষে সেই ব্যান্ডেজটার দিকে। বুকের ভেতরটা ধক করে উঠল। তার মানে কাল রাতের মনের ভয়টা সত্যি ছিল। সৌহার্দ্যের কিছু হয়েছে, এজন্য কাল রাতে এসব অদ্ভুত কথা বলেছিল। উঠে বসতে আবার তার চোখে গেল হাতের ব্যান্ডেজের উপর। হৃদি ফুঁপিয়ে কেঁদে উঠল। অঝোর ধারায় কাঁদছে। সৌহার্দ্যের কাঁধটা দুই হাতে ধরে জোরে ঝাঁকুনি দিয়ে আর্তস্বরে বলে উঠল, আপনার এমনটা কিভাবে হলো ডাক্তার সাহেব? রাতে আমাকে কিছু বলেননি কেন? হৃদির ঝাঁকানিতে ঘুম ভেঙে গেল সৌহার্দ্যের। দু চোখে ঘোর লাগা ঘুম, মেজাজ তঙ্কে। হৃদির দিকে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে ধমকে উঠল সে, স্টুপিড মহিলা, সকাল সকাল মরা কান্না শুরু করে দিচ্ছ কেন? শান্তিতে ঘুমাতে দেবে না? সৌহার্দ্যের ধমকে হৃদি দমল না, উল্টে আরও ঝুঁকে এসে ধরা গলা বলল, আগে বলুন এমনটা কীভাবে হলো? এই রাতের জন্য আমাকে ওসব কথা বলেছিলেন? এবার সৌহার্দ্য বিরক্তি চরম শিখরে পৌঁছল। ভুরু কুচকে খাটের সাথে হেলান দিয়ে উঠে বসল সে। হৃদির দিকে তাকাতে তার নজর আটকে গেল। মেয়েটির মায়াভরা চোখ জুড়ে জ্বলে টলমল একরাশ উদ্বেগ, আর পুরো মুখ জুড়ে। হঠাৎ রাগটা পানি হয়ে গেল সৌহার্দ্যের। আলতো করে হৃদির গালের উপর হাত রাখলো। বুড়ো আঙ্গুলের আলতো ছোঁয়ায় মুছে দিল চোখের পানি। স্বরটা অস্বাভাবিক রকমের নরম হয়ে গেল। ডোন্ট ক্রাই, ইটস নর্মাল, ইটস নর্মাল। দেখো, কিচ্ছু হয়নি আমার, আই অ্যাম ওকে নাও। সৌহার্দ্যের এই আদুর স্বর যেন শাস্তি দিল না হৃদিকে। গত কয়েকটা দিন ধরে তার মনের ভিতরে কেমন একটা অজানা ভয় কুঁকড়েছে। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু সৌহার্দ্য থামিয়ে দিল তাকে। গলার স্বর স্বাভাবিক করে বলল, 2 দিনের মাথায় আমরা ঢাকা ব্যাক করছি। তোমার প্রয়োজনে সব কিছু গুছিয়ে নাও। হৃদি বুঝল এই মানুষটা তার বদলি করিয়ে ফেলছে। তাই সে কোনো প্রশ্ন না করে দীর্ঘশ্বাস ছাড়ল। একটু উদাস দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা চলে গেলে আপনার এখানে ফ্ল্যাটটা কী করবেন? কতগুলো টাকা নষ্ট করলেন বলুন তো? ভাড়া নিতে হলো, ফ্ল্যাটটা কেনার দরকার কী ছিল? বউয়ের এমন অবুঝ প্রশ্নে সৌহার্দ্য আবার বিরক্ত হলো। কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, স্টুপিড মহিলা, ঢাকাতে আমার কতগুলো খালি ফ্ল্যাট পড়ে আছে তুমি জানো? আর তুমি এখানে এই একটা ফ্ল্যাট নিয়ে টেনশন করছো? হৃদির মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে গেল। একটু জ্বালাতন করার জন্য দীর্ঘশ্বাস ফেলে মুখটা গোমড়া করে বলল, আপনার তো টাকার পাড়া, তবুও তো খাওয়ানোর ভয়ে একটা মাত্র বউকে মেনে নেন না, পেঁচামুখো লোক, বলে মুখটা ভার করে নিল। সৌহার্দ্য এবার সত্যি সত্যি বিরক্ত হলো। হৃদির কপাল কুঁচকে তাকিয়ে ধমকে দিয়ে বলে, স্টুপিড মহিলা, তুমি না খেয়ে আছো আর সারাক্ষণ এত মুখ চালাও কীভাবে? মুখ বন্ধ করবে তোমার। বলেই অগ্নিদৃষ্টিতে তাকালো হৃদির দিকে। হৃদি সেসব পাত্তা না দিয়ে উল্টে রেগে গিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। কোমরে 2 হাত দিয়ে সৌহার্দ্যের দিকে কটমট করে তাকিয়ে বলে, রাতে তো ভালোবাসায় মিশিয়ে কথা বলছেন, যেন আমাকে ছাড়া জান চলে যাচ্ছে। রাতে ভালোবাসা দেখান আর সকাল হতে এমন ছ্যাঁচড়ামোর মতো ব্যবহার করেন। সৌহার্দ্য বিরক্তির পারোর জন্য আরও এক দফায় চলে গেল। দাঁতে দাঁত চেপে রাগী দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে বলে, স্টুপিড মহিলা, ভালোবাসা তো রাতেই দেখাতে হয়। তাছাড়া তুমি এমনিতেই বেশিক্ষণ ভালোবাসা হজম করার মতো মহিলা নও। সরো সামনে থেকে, বলে পাশ ফিরে শুয়ে যাবে। তার আগে হৃদি রাগে দুঃখে গজগজ করতে লাগলো, আমার মতো পিচ্চি একটা মেয়েকে কোন দিক থেকে আপনার মহিলা মনে হয়? সারাক্ষণ মহিলা মহিলা বলে মুখে মেরা তোলেন, পেঁচা মুখো বুড়ো লোক। সৌহার্দ্য আর সহ্য করতে না পারে অগ্নিদৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে যেতে যেতে বলল, সব দিক থেকে মহিলা মনে হয়, শুধু মহিলা না, বেয়াদব মহিলা।
বলে টাস করে বাথরুমের দরজাটা বন্ধ করে দিল। রিদি সেদিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, সকাল প্রায় 11টা, চেম্বারে বসে রোগী দেখতে ব্যস্ত সৌগত। হঠাৎ ফোনটা বেজে উঠতে স্ক্রিনের দিকে তাকিয়ে বুড়ো কুচকে গেল তার। ফারিসের ফোন। এক হাতে ফোনটা কানে নিতে উপাস থেকে ভেসে এলো ফারিসের উদ্বিগ্ন কণ্ঠস্বর। সৌগত, আমি কালকে হাসপাতালে পার্কিং ফুটেজ ভালোভাবে চেক করেছি, তবে সেখানে তুই বের হওয়ার আধা ঘন্টা আগের ফুটেজ মিসিং। সৌগত এক মুহূর্তে স্থির হয়ে ভাবল। ফোনের উপাস থেকে আসা চঞ্চলকর তথ্যটা হজম করে সে শান্ত করে বলল, আমার আইডিয়া তাহলে সঠিক, কেউ প্ল্যান করে করেছে। ফারিস উদ্ধৃত কণ্ঠ পাল্টা প্রশ্ন করলো, হঠাৎ তোকে মারতে চেয়েছে কেন? একদিন তো তোর ক্ষতি করার মতো কিছুই করিনি। তাদের টার্গেট ছিল হৃদিকে আলাদা করা। সৌগত অনেকক্ষণ ভেবে শান্ত গলায় জবাব দিল, ওরা বুঝে গেছে আমার থেকে ওকে ছাড়ানো সম্ভব না। আমার কাছে যেহেতু সব প্রমাণ আছে, ওই ভিডিও এখন ওদের জন্য ভ্যালুহীন হয়ে গেছে। ফারিস একটা দীর্ঘশ্বাস পেলে সৌগতের কথায় সায় দিয়ে বলল, ওকে, তুই সাবধানে থাকবি। বাড়ির ভিতরে সাপটাকে আপাতত খুঁজে বের করা বেশি জরুরি হয়ে গেছে। ফারিসের কথা শেষ করে সৌগত ফোন রাখলো। মাথার ভিতরে জমানো হাজারটা দুশ্চিন্তার জটলা এক নিমেষে ঝেড়ে ফেলে আবার রোগীর দিকে মনোযোগ দিল। কালো স্যুট পরে পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে মাঝবয়সী এক লোক। চোখে মুখে তার ধূর্ততা। তার ঠিক সামনে রাগে ফুঁসছে এক যুবক। রাগে তার চোখ মুখ লাল হয়ে গেছে, যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চাইছে। কিছুক্ষণ নীরবতা করার পর যুবকটি গর্জে উঠল, কতবার বলা হয়েছে আপনাদের সৌহার্দ্যের কোনো ক্ষতি করা যাবে না, তাহলে কেন এমন করলে? উত্তর দেন, ড্যামিট। মাঝবয়সী লোকটা কিছু বলার আগে আরেকজন যুবক ঘরে ঢুকে শীতল করে বলল, আমি করছি এসব। ওই বেশি বার বেড়েছে, ওকে? কথাটা শেষ হওয়ার আগে প্রথম যুবকটি বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে তার কলার চেপে ধরল। তাতে দাঁত চেপে হিসেবে বলল, আমার ভাইকে নিয়ে একটা বাজে কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে নেব। সামনে বসা মাঝবয়সী লোকটা হাতের ইশারায় ওদের থামিয়ে দিয়ে শীতল স্বরে বলে, থামবে তো না? আর কি ভাই ভাই লাগিয়েছ? তোমার এই বেয়াদব ভাই যদি জানে তুমি এত অপকর্ম করো, তবে কি তোমাকে ছেড়ে দিবে? আর তোমার বাবার সঙ্গে আমি কথা বলছি, উনি স্পষ্ট বলেছেন নিজেদের বাঁচার জন্য দরকার পড়লে সৌহদ্দাকে মরতে হবে। সৌহদ্দার হাতে অনেক প্রমাণ চলে গেছে। এই ধুরন্ধর ছেলেকে বাঁচিয়ে রাখলে আমাদের বরবাদ হতে সময় লাগবে না। আর ওই এমপির বাচ্চা তো একটা বদের হাড্ডি, সেটার একটা ব্যবস্থা দ্রুত করতে হবে। আমাদের কোটি টাকার মাল পুলিশে ধরিয়ে দিছে। এসব কথা শুনে যুবকটি বিন্দুমাত্র হেলদোল হল না। সে মাঝবয়সী লোকটার চোখের দিকে তাকিয়ে তাক করে কণ্ঠস্বরে বলল, সৌহার্দ্যের গায়ে একটা ফুলের আঁচড়ও যদি লাগে, তবে আমি আমার বাপকেও ছাড়বো না, মাইন্ড ইট। বলে সে গটগট করে ঘর থেকে বেরিয়ে এলো। যুবকটা চলে যেতে অন্য যুবকটি রাগে হেসে বলল, যেভাবে হোক আমার মিষ্টিকে চাই, অ্যান্ড এনি কস্ট। ছেলেটার এমন পাগলামি মাঝবয়সী লোকটা বিরক্ত হলো। একটা মেয়েকে নিয়ে এত পাগল কেন হচ্ছ? মাথায় রাখো, ওই মেয়ে আমাদের কেন দরকার? বাবার কথায় যুবকটি রাগে আগুনে জ্বলে উঠল। সামনে যা পেল তাই সজোরে আছে চুরমার করে দিল। চিৎকার করে বলল, তোমাদের যা চাই সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, কিন্তু আমার মিষ্টির যেন কোনো ক্ষতি না হয়। ওর কিছু হলে আমি সব ধ্বংস করে দেবো, আগুন জ্বালিয়ে দেবো তোমার এই সাম্রাজ্যের মধ্যে। আর সৌহার্দ্য চৌধুরীকে আমি নিজে হাতে খুন করব। এত কষ্ট করে আগলে রাখা আমার পাখিকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। বলে সে রাগে পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সকাল থেকে রিভা বোধহয় হাজারবার ফোন করেছে ফারিসকে। প্রতিবারে উপাস থেকে ভেসে আসছে সেই পরিচিত বিজিটন। ধৈর্যের বাঁধ ভেঙে রিভা রাগে ফুঁসতে ফুঁসতে এক পর্যায়ে বিড়বিড় করে বলল, নির্লজ্জ এমপি, কার সাথে এত কথা বলছেন আপনি? বউরেকে বলতে বলতে আবারও একবার কল দিল। এবার রিং হওয়ার সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো ফারিসের গমগমে কণ্ঠস্বর, কী চাই তোর? শ্বশুরের বেয়াদব মেয়ে, এমন জ্বালিয়ে মারছিস কেন? কাজ করতে দিবি আমাকে? রিভা এবার বিচলিত হওয়ার পাত্রী নেই। রাগে তার শরীর কাঁপছে। ছনছন গলে বলে উঠল, একটু রাগ দেখেছি বলে পরকীয়া শুরু করে দিচ্ছেন ফারিস ভাই? এতক্ষণ কার সাথে কথা বলছেন? ওপাশ থেকে ফারিস যেন কিংকর্তব্যবিমূঢ়। সকাল সকাল ফাইলার মিটিংয়ে যাবে, নিঃশ্বাস ফেলার সুযোগ নেই, আর এই মেয়ে তাকে কিনে বলছে পরকীয়া করছে। মেজাজ খারাপ করে ফারিস গর্জে উঠল, পকেট সাইজের বড়, তোর বাপের সঙ্গে পরকীয়া করছি? শ্বশুরের বেয়াদব মেয়ে, উল্টো পাল্টা এলিগেশন দিলে থাপ্পড় মেরে ফোকলা দাঁত ফেলে দেব। রিভা মুহূর্তে
কাঁদ কাঁদ মুখ বানিয়ে বলল, এমপিরা চরিত্রহীন হয় আমি জানি, একদম বিশ্বাস করি না আপনাকে আমি। ফারির যেন রাগে ফেটে পড়ার অপেক্ষা ছিল, দাঁতে দাঁত চেপে বলল, অভদ্র শ্বশুরের বেয়াদম্মে, তোকে একবার হাতের কাছে পাই, তারপর চরিত্রহীনের ডেফিনিশন আমি বুঝিয়ে দেবো বলে ঠাস করে ফোনটা কেড়ে দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রিভা একটা ভেঙচি কাটলো। রাগে গজগজ করতে বলল, বুড়া এমবি আমার মতো পিচ্চি মেয়েকে জোর করে বিয়ে করে আবার ভাব দেখাচ্ছে, একদম বাল্যবিবাহের মামলা ঠুকে দেবো। জনসভায় দাঁড়িয়ে বাল্যবিবাহের ভাষণ দেয় আর এদিকে বাল্যবিবাহ করে আছে। নিজের উপর অভিমান আর ফারিসের উপর রাগে দুমদাম পা ফেলে রিভা রুমের ভিতরে ঢুকলো। রাত প্রায় 9টা। সৌহার্দ্য ফ্ল্যাটে সোফায় গা হেলিয়ে টিভি দেখছে রিদি। আজ সকাল থেকে মনটা ভীষণ অস্থির। সৌহার্দ্য হাসপাতালে যাওয়ার সময় তাকে এখানে রেখে গেছে। ট্রান্সফারের কারণে রিদির কলেজ যাওয়া বন্ধ। একা একা সময় কাটানো কতটা দুর্বিষহ তা আজ হাড়মজ্জায় টের পেয়েছে। ওই বাসায় থাকলে তবে রিবার সঙ্গে আড্ডা দেওয়া যেত। এই একঘেয়েমি কাটাতে সারাদিন যে ফ্ল্যাটটা গুছিয়ে যাচ্ছে। সৌহার্দ্যের পছন্দের খাবারগুলো নিজ হাতে রান্না করে সাজিয়ে রেখেছে। ভেবেছিল দুপুরে হয়তো সৌহার্দ্য ফিরবে, কিন্তু ঘড়ির কাঁটা 9টা পার হয়ে গেল। সৌহার্দ্যের কোনো সাড়া নেই। অভিমান আর উৎকণ্ঠায় অস্থির হয়ে রীতি মাত্র ফোনটা হাতে নিয়েছে কল করার জন্য। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। দ্রুত পায়ে দরজা খুলতে হৃদির বুকের ভিতরটা কেঁপে উঠল। সামনে দাঁড়িয়েছে সৌহার্দ্য, পরনে কালো শার্ট, ভিজে থকথকে, ফর্সা মুখটা অতিরিক্ত ক্লান্তিকে ফ্যাকাশে হয়ে গেছে। মানুষটাকে এমন বিধ্বস্ত দেখে হৃদির সব রাগ নিমেষে জল হয়ে গেল। সৌহার্দ্য ক্লান্ত দৃষ্টিতে হৃদির দিকে একবার তাকালো, তাকিয়ে নিজের মোবাইল আর ল্যাপটপটা তার দিকে এগিয়ে দিল। কোনো কথা না বলে ধীর পায়ে ভেতরে ঢুকে সোফায় শরীরে দিল। হৃদি উদ্বিগ্ন হয়ে এগিয়ে যেতেই সৌহার্দ্য ভুরু কুঁচকে তাকালো। তারপর বিরক্ত বলে, গোসল করেনি? সকালে পোশাক কেন এখনো? হৃদি খানিকটা আহত হলেও বিরক্তি দিল, আপনি আমাকে পোশাক আনার টাইম দিয়েছেন? সকাল থেকে ঘরের গুছিয়ে শরীরটা ঘামে কেমন গন্ধ হয়ে আছে, জামার জন্য গোসল করতে পারেনি। সৌহার্দ্যের মেজাজ যেন এক মুহূর্তে তিরতির করলো। সে ধমকের স্বরে বলে উঠল, তোমাকে এসব আজে বাজে কাজ করতে কে বলেছে? সারাক্ষণ যে সময় এসব কাজে নষ্ট করে সে টাইমে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না? স্টুপিড, যাও রুমে যাও, কাবারে তোমার সব কিছু রাখা আছে বলে ক্লান্তিতে চোখ বন্ধ করে নিল। হৃদি অবাক হলে সৌহার্দ্যের মেজাজের পারদ দেখে কিছু বলল না। হৃদি রুমে এসে আলমারিটা খুলতে বিশ্ব হতবাক হয়ে গেল। আলমারি অর্ধেক জুড়ে সারিবদ্ধ শখানেক শাড়ি, সাধারণ সুতি থেকে শুরু করে জমকালো শাড়ি, প্রতিটি যেন এক একটা শিল্প। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সবগুলোর রং একটাই, কলাপাতা সবুজ। শাড়ির পাশাপাশি ম্যাচিং গহনা থেকে শুরু করে আনুষঙ্গিক সব কিছু এমন নিখুঁতভাবে গুছিয়ে রাখা হয়েছে, রীতির চোখ কপালে উঠল। মনে মনে বিরক্তি চেপে সে বিড়বিড় করে বলল, পেঁচামুখো ডাক্তার আস্ত একটা কলা গাছ তুলে এনে আলমারিতে ভরে রেখেছে। এক রঙের এত শাড়ি কে পরে ভাই? রীতি যখন নিজের ভাবনায় মগ্ন, ঠিক তখনই সৌহার্দ্য নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো। রীতির শরীর ঘেঁষে দাঁড়িয়ে কানের কাছে মুখটা নিয়ে সৌহার্দ্য কণ্ঠস্বর এক অদ্ভুত মহাচ্ছন্ন ঘর নিয়ে জ্বলে উঠল। পছন্দ হয়নি? সৌহার্দ্যের শরীর থেকে আসা তীব্র উষ্ণতা আর তার নিঃশ্বাস হৃদির উন্মুক্ত ঘাড়ের কাছে এসে মৃদু ঢেউ তুলছে। হৃদির চোখ বুঝল, তার গলার স্বর কাঁপা কাঁপা শুনল, এত সব শাড়ি কেন? এখানে শাড়ি পরে থাকতে হয়? সৌহার্দ্য হৃদির আর একটু কাছে এগিয়ে এলো। এবার তার ফিসফিস কণ্ঠস্বর আরো গভীর আর প্রলুব্ধকর। শাড়ি খুলতে সহজ সুইটার। কথাটা বলে সে হৃদির কানের লতিতে আলতো করে একটা কামড় বসে দ্রুত সরে গেল। হৃদির নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের স্পন্দন দুতলায় আশ্রে পড়ল। তাহার সশরীরে এক অজানা শীর্ষে এনে চড়িয়ে গেল। লজ্জায় হৃদির শ্যামবর্ণের মুখটা যেন রক্তিম বর্ণ ধারণ করলো। এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। আর সৌগত একটু দূরে দাঁড়িয়ে শিকারীর দৃষ্টিতে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে তার বউকে পর্যবেক্ষণ করছে। হৃদি অস্বস্তি আর উত্তেজনায় দ্রুত হাত বাড়িয়ে আলমারি থেকে একটা সুতির শাড়ি টেনে নিয়ে বাথরুমে ঢুকলো। দরজা বন্ধ করে সে দেওয়ালে পিঠ ঠিকই ফিসফিস, ইস, আমার এই অসভ্য ডাক্তার মোটেও সুবিধার না, একেবারে আস্ত একটা লুতুপুতু বলে লজ্জায় দু হাতে নিজের মুখ ঢেকে পড়ল। হৃদি বাথরুম থেকে যেতে সৌহার্দ্য একরাশ বিরক্তি নিয়ে দরজার দিকে তাকালো। নিজের হাতের ঘড়িটা খুলতে খুলতে সে বিড়বিড় করে বলে উঠল, স্টুপিড, ধরা ছোঁয়ার আগে দেখি সব কাঁপুনি শুরু হয়ে যায়।
বিছানায় আদাস হয়ে ল্যাপটপে ডুবেছিল সৌগত। ঠোঁট জোড়া কামড়ে ধরে কপালে চিন্তার ভাঁজ ফেলে সে কোনো এক জটিল কাজে মগ্ন। চারপাশটা যেন একদম অস্তিত্বহীন। ঠিক সেই মুহূর্তে বাথরুমে দরজা খোলার মৃদু শব্দ আসতে সৌগত স্বাভাবিক ভঙ্গিতে চোখ তুলল। পরক্ষণে তার পুরো পৃথিবী যেন থমকে গেল। হৃৎপিণ্ড বুকের ভেতর প্রচণ্ড ধাক্কায় স্তব্ধ হয়ে গেল। হাত থেকে ল্যাপটপটা সজোরে মেঝেতে আছড়ে পড়ল। কিন্তু সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই সৌগতের। সে যেন কোনো এক অদ্ভুত ঘোরলাখা দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। নিঃশ্বাস নিতে ভুলে গেছে সে। ঘরের ভিতরে বাতাসে চাপ যেন হঠাৎ করে বেড়ে গেছে। মেঝেতে ল্যাপটপ আছড়ে পড়ার কর্কট শব্দে নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। কিন্তু সৌগতের দৃষ্টি অবিচল। সে হৃদির উপর থেকে চোখ ফেরাতে পারছে না। তার চোয়াল পাথরের মতো শক্ত, কিন্তু চোখের গভীরে ধিক ধিক করছে এক আদিম অদমিত আগ্নেয়গিরি। ল্যাপটপ শব্দে সম্মিতে ফিরে হৃদির চোখ পড়ল সৌগতের সেই ভয়ঙ্কর চাহনিতে। হৃদি, আতঙ্কিত হৃদি এক পা পিছিয়ে দেওয়ালের সাথে শরীরটা সেঁতে দিল। বুকের ভিতরে হৃৎপিণ্ড যেন খাঁচায় বন্দি কোনো আহত পাখির মতো দানা ঝাপটাচ্ছে। দম আটকে আসছে তার। কাঁপা কাঁপা গলায় কোনো মতে হৃদি বলল, আপনি এভাবে তাকিয়েছেন কেন? কি হয়েছে? হৃদির করা প্রশ্নটা সৌহদের কানে পৌঁছালো কিনা বোঝা গেল না। তার দৃষ্টি এখন নিখুঁত এক শিকারি পাখির মতো। নিখুঁত নিপুণতায় সে শিকারির প্রতিটা স্পন্দন মেপে নিচ্ছে। ভয়ে হৃদি দেওয়ালে পিঠ ঠেকিয়ে গুটিয়ে রইল। মনে হচ্ছে যেন দেওয়ালের সাথে মিশে একাকার হয়ে গেছে। বিছানা ছেড়ে সৌগত উঠে দাঁড়ালো। তার প্রতিটি পদক্ষেপ যেন এক অদ্ভুত ধীর স্থির ভয়ের ছন্দ। এক পা দুপা করে সে এগিয়ে এলো হৃদির দিকে। আর সেই প্রতিটি পদক্ষেপের সাথে হৃদির হৃৎপিণ্ড যেন ছাতি ফিরে বেরিয়ে আসতে চাইল। একদম নিকটে এসে সৌগত তার এক হাত রাখলো হৃদির মাথার পাশে, দেওয়ালে রাখলো। এরপর শরীরটা ঝুঁকে এলো হৃদির ঠিক সামনে। এই মুহূর্তে সৌগতের জন্য নিজের ভেতরে নেই। তার অবাধ্য চাহনি, এক নিঃশ্বাস আর সর্বাঙ্গে আকুলতার নেশা ভর করছে। ভয়ে রীতি চোখ দুটো শক্ত করে বুঝে ফেলল। গলার কাছে আটকে থাকা দমটা যেন বেরিয়ে আসতে চাইল। শরীরটা থরথর করে কাঁপছে। সৌগত তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে যখন রীতির কাঁপতে থাকা ঠোঁট দুটোর দিকে ঝুঁকে পড়ল, ঠিক তখনই মুহূর্তে ঘরের জমাট বাঁধা নিস্তব্ধতা চুরমার করে দিয়ে সশব্দে বেজে উঠল তার ফোনটা। তীক্ষ্ণ সেই ফোনের টোনে সৌগতের মোহভঙ্গ হলো। সে এক ঝটকায় ফিরে পেয়ে এলো রুট বাস্তবে। দ্রুত চোখ মেলে হৃদির দিকে তাকাতে তার দৃষ্টি ফুটে উঠল এক অদ্ভুত শীতলতা। হৃদি ভয়ার্ত জড়সড় দেহলতা আগাগোড়া পর্যবেক্ষণ করে কণ্ঠস্বর নেমে এলো একরাশ বিরক্তি আর তাচ্ছিল্যের প্রলেপ। নিজেকে সামনে নিয়ে সে এক ঝটকায় নিজেকে সরিয়ে নিয়ে হৃদির কাছ থেকে গম্ভীর অথচ কর্কশ গলায় ধমকের সুরে বলে উঠল, যাও, চেঞ্জ করো, এটা পড়তেই হবে না। হৃদি তখনও পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় কিছু ঢুকছে না। এই লোকটা আলমারির ভেতর শাড়ি এনে দিয়েছে, আবার এখন নিজেই বলতে পড়তে হবে না। শাড়ি খুলে সে পরবে কি? কেমন অদ্ভুত এক লোকের পাল্লায় পড়ল। সৌহার্দ্য পিছিয়ে যেতে হৃদি আটকে রাখা নিঃশ্বাসটা ফেলে মিনমিনে গলায় কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে এখন কি করবো? আপনি তো শুধু শাড়ি এনেছেন। সৌহার্দ্য এবার হৃদির দিকে তাকালো না। চোয়াল শক্ত করে গম গম শৈল, কিছু করতে হবে না। বের হও রুম থেকে, পোশাকের ব্যবস্থা করে দিচ্ছে। আউট। একটু কাছে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে করে ফেলে। স্টুপিড। কথাটা বলে সে বাথরুমে ঢুকে এক প্রচণ্ড ধাক্কা দিল। ঠাস করে দরজা বন্ধ হওয়ার আওয়াজে শব্দে কেঁপে উঠল হৃদি। সে অবাকে বিস্ময়ে দাঁড়িয়ে রইল। মনে মনে হলো যে মানুষ পৃথিবীর মানুষের সাথে নয়, বরং কোনো ভিন গ্রহের প্রাণীর সাথে ঘর করছে। মানুষের মেজাজ যে এতটা অস্বাভাবিক হতে পারে তা সৌগত্যকে না দেখলে কল্পনা করতে পারত না। হৃদি জমাটবদ্ধ রাগটুকু কোনো মতে গিলে ফেলল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, এরপর আর ভুলেও সৌগতের সামনে যাবে না। নিজের ইচ্ছায় যখন হবে কাছে টানবে, আবার যখন ইচ্ছে ছুঁড়ে ফেলবে। এই লোক কী মনে করেন নিজেকে? রীতি রাগে অভিমানে সে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। এদিকে বাথরুমের দরজা সজোরে বন্ধ করে সৌগত নিজের পরনের শার্টটা খুলে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল। তার চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে গেছে। শাওয়ার নিচে দাঁড়িয়ে প্রবল বেগে আসতে থাকা শীতের জলের ঝাপটায় সে নিজের ভিতরে অবিন্যস্ত অস্থিরতা
ধুয়ে ফেলে ব্যর্থ চেষ্টা করছে। প্রায় 1 ঘন্টা পার হওয়ার পর ভেজা শরীর নিয়ে বেরিয়ে এসে তাওয়ালে দিয়ে চুল মুছতে মুছতে তার চোখ দুটো হন্যে হয়ে বউকে খুঁজল, কিন্তু রুমটা একদম নিস্তব্ধ। তাই স্টুপিড বউটা নেই। রাগটা যেন দ্বিগুণ বেড়ে গেল। বের হতে বলে বের হয়ে যাবে, আর একটু কাছে গেলে অমন করতে হবে। তার স্পর্শে কি এই মেয়ের ভালো লাগে না? তীব্র রাগ আর অস্বস্তি নিয়ে সৌগত হাতের ফোনটা তুলে কল লিস্ট চেক করলো। সুজনের নামটা ভেসে আসতে তার মেজাজ মুহূর্তে বিগড়ে গেল। দাঁত চেপে বিড়বিড় করলো, সব সময় একদম ভুল সময়ে ফোন দেয় গাধাটা। রাগে কাঁপতে কাঁপতে সে সুজনকেও কল দিল। ওপাশ থেকে সুজন কিছু বলার সুযোগ পাওয়ার আগে সৌগতের রাগে গর্জে চিবিয়ে বলল, ইডিয়েট, তোর টাইমিং সেন্স এত খারাপ কেন? আমার কাছে আর কখনো কল দিবি না, বলে সে ঠাস করে কলটা কেটে দিল। কেন ফোন করেছিল তা জানার সামান্যতম আগ্রহ দেখালো না। ওদিকে ফোন কানে নিয়ে সুজন তখন স্থবিত। একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছিল, কিন্তু এইভাবে অপমানিত হতে হবে? স্তব্ধতা কাটিয়ে সুজন দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করল, ফারিস ঠিকই বলে, একটা অদ্ভুত প্রোডাক্ট ভাই। গভীর রাত, ঘড়ির কাঁটা প্রায় দুটো ছুঁইছি। গত 2 রাত সৌগতের ঘুমের রুটিন পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। বউটাকে পাশে না পাওয়ার শূন্যতা যেন প্রতি মুহূর্তে তাকে অস্থির করে তুলছে। শরীর আর মনের একগুঁয়ে জেদের কাছে হার মেনে অবশেষে বিছানা ছিল। টলমল পায়ে অনেকটা ঘোরের মধ্যে সে এসে দাঁড়ালো হৃদির ঘরের দরজায়। হৃদি গভীর ঘুমে আচ্ছন্ন। সৌগতের নিঃশব্দে গিয়ে বসলো তার পাশে। ঘরে আবছা অন্ধকারে হৃদির ঘুমন্ত মুখটার দিকে সে এক পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে তৃষ্ণার্ত কোনো পথিকের ঝর্ণার ধারার কাছে নিজেকে শোভে দিয়েছে। হঠাৎ একটু ঝুঁকে হৃদির সারা মুখে অজস্র চুম্বনের চিহ্ন এঁকে দিল সৌগত। তাতে যেন তার দীর্ঘ জমানো শূন্যতা মিটছিল না। উত্তেজনার পারদে চরমে সৌগত হৃদির গিবরায় মুখ গুজল এবং আলতো করে দাঁত বসিয়ে দিল তার নরম ত্বকে। সৌগতের এই অস্বাভাবিক এলোমেলো স্পর্শে হৃদি ঘুমের করে কাটিয়ে ব্যথায় কাঁকিয়ে উঠল। যন্ত্রণার শরীরটা একটু মৃদু ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। হৃদির এই আত্মি সৌগতের মুহূর্তে সম্মিত ফিরে উঠল। সে দ্রুত মাথা তুলে কামড়ে সেই লালচে দাগটিকে পরম মমতায় পরপর ছোট করে কয়েকটা চুমু খেলো, যেন ব্যথার চেয়ে প্রশান্তিটা বেশি হয়। হৃদিকে এতটা কাছে পেয়ে সৌগতের অস্থিরতা কমল না, বরং যেন আগ্নেয়গিরি লাভার মতো দাউ দাউ করে উঠল। নিজেকে আর বেশি সময় আটকে রাখা দায় হয়ে পড়েছিল। প্রবল ইচ্ছাশক্তি নিয়ে নিজেকে সামলে সে চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ালো। হৃদির দিকে আর দ্বিতীয়বার তাকালো না, যেন তাকালে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজাটা লক করে দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। ছাদের কার্নিশ ঘেঁষে একা দাঁড়িয়ে আছে সৌগত। আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট একটানে বিষাক্ত ধোঁয়াগুলি নিজের মধ্যে টেনে নিচ্ছে, কিন্তু মনের স্থিরতা কি তাতে কমছে? বুকের ভেতরে প্রচণ্ড চাপে পিষ্ট হচ্ছে। সৌগত ইচ্ছে করছে অবাধ্য স্টুপিড বউটা এই মুহূর্তে নিজের সাথে পিষে ফেলতে। সিগারেটের ধোঁয়া তো তার মনে এই দহন সান্ত্বনায় বরং যেন আর বেড়ে যায়। হঠাৎ করে রাগে বিরক্তিতে হিসেবে বলে, স্টুপিড বেয়াদব মহিলা। সে আবার সিগারেটে একটা গভীর টান দিল, যেন ধোঁয়ার আড়ালে নিজের অসহায়ত্ব লুকাতে চেয়েছে। বিড়বিড় করে চলল তার ক্ষোভ। বাচ্চাগুলো পড়ার বয়স চলে যাচ্ছে, এভাবে চলতে থাকলে ওরা স্কুলে যেতে যেতে আমাকে দাদার কাতারে পড়তে হবে। এই স্টুপিড বেয়াদব মহিলা সেটা কি বুঝতে পারছে না? সকাল 9টা। রীতি ঘুম থেকে উঠে বিছানার পাশে কয়েকটা থ্রি পিস গুছিয়ে দেখে বুঝলো সৌগত এনেছে। রীতি একটা দীর্ঘশ্বাস ফেলে সে শাড়ির বদলে একটা থ্রি পিস পরে নিল। এরপর রান্নাঘরের দিকে দুজনের জন্য অল্প স্বল্প নাস্তা করে উঠল। সৌগতের ডাক দিতে হঠাৎ থেমে গেল। রাতের কথা মনে পড়তে অভিমান আর ক্ষোভ তার মুখটা ভার হয়ে গেল। মনে মনে ভাবলো, মানুষটা নিজের ইচ্ছে যা খুশি করবে, আর সবটা আমাকে কেন সহ্য করতে হবে? রিদি যখন এলোমেলো ভাবনায় বিভোর, ঠিক তখনই সৌগত এসে চেয়ার টেনে বসলো। রিদি তাকে দেখে মুখটা অন্যদিকে ঘুরে দিল। রিদির এই চাহানি আর মুখভঙ্গি দেখে সৌগত বুঝে গেল তার বউটা বেশ অভিমান করে গাল ফুলিয়েছে। সৌগত কিছু একটা ভেবে কপাল চোখে মুখে বিরক্তি নিয়ে কপাল কুঁচকে রিদির দিকে তাকে বলল, এমন গাল ফুলিয়ে রাখার কারণ? রেগে আছো মনে হচ্ছে। সৌগতের কোনো কথায় জবাব দিল না রিদি। সে মুখ ভার করে চুপচাপ সৌগতের সামনে নাস্তার প্লেট এগিয়ে দিল। সৌগত এবার গলা খাঁকড়ে দিয়ে রিদির দিকে তাকিয়ে খোঁচা মেরে বলল, আদর করিনি বলে এভাবে রাগ করছো? তখন বললেই হতো তোমার আদর চাই, তাহলে নিজেকে এত কষ্ট কন্ট্রোল করতে হতো না।
ওকে দেন রুমে চলো, রাতেরটা দিনে পুষিয়ে দিচ্ছি। রিদি আহাম্মক বনে গেল। সে কখন বলছে সেসব? না পাওয়ার কারণে সে রাগ করছে? লজ্জায় তার দুগাল দাউ দাউ করে জ্বলে উঠল। কেমন ঠোঁটকাটা মানুষ এই লোকটা! রাতে অপমান করে রুম থেকে বের করে দিয়ে এখন নির্লজ্জের মতো নাটক করছে। রিদি মনে মনে ভাবল, ডাক্তার না হয় এই লোকটাকে অভিনেতা হওয়া উচিত ছিল। রিদি সে রাগী ভাবনা রেশ কাটতে না কাটতে সৌগত গম্ভীর কণ্ঠস্বর আবার ভেসে এলো। দিনের বেলা কিন্তু রাতের চেয়ে বেটার হবে। তুমি চাইলে সৌগতের বাক্যটুকু শেষ হওয়ার আগে রিদি দ্রুত এগিয়ে এসে তার হাত দিয়ে সৌগতের মুখ চেপে ধরল। লজ্জায় রক্তিম হয়ে ওঠা মুখে বলল, চুপ করে নির্লজ্জ পুরুষ, দোহাই লাগে মুখটা বন্ধ করুন। বলে রিদি হাত সরিয়ে নিয়ে সরে আসতে যাবে, তার আগে সৌগতের বিদ্যুৎ গতিতে রিদির কোমর হাত দিয়ে তাকে জড়িয়ে নিজের কোলের উপর বসিয়ে দিল। তারপর এক টুকরো পরোটা ছেড়ে রিদির মুখে পুড়ে দিয়ে আলতো স্বরে বলল, কাল তো আমরা ঢাকা চলে যাব, যাওয়ার আগে এখানে কোথাও ঘুরতে যেতে চাও? ঘুরতে যাওয়ার কথা রিদির রাগে মেঘ মুহূর্তে হালকা হতে শুরু করলো। সে দু হাতে সৌগতের গলা জড়িয়ে ধরল। একরাশ উচ্ছ্বাস নিয়ে জিজ্ঞাসা করলো, সি বিচে যাবেন? সমুদ্র দেখতে ইচ্ছে করছে আমার। হৃদির এমন শিশুসুলভ আবদার দেখে সৌগত চোখে মুখে ফুটে উঠল মুগ্ধতার আভা। হৃদিকে খাইয়ে দিতে দিতে সে বলল, ওকে, বিকালের দিকে রেডি থেকো। হাসপাতালে কিছু ইমার্জেন্সি কাজ আছে, সেগুলো সেরে আসি, দেন নিয়ে যাব। হৃদি মৃদু হেসে মাথা নেড়ে সায় জানালো। সৌগত হৃদিকে খাইয়ে সাথে নিজে অল্প খেয়ে বেরিয়ে পড়লো। দুপুর 2টা। কলেজ থেকে বাড়ি ফিরে পথে সুমির শরীরটা কেমন যেন ঝিমঝিম করছে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। রোদের তেজ আর দীর্ঘ ক্লান্তি হঠাৎ মাথাটা ঘুরে পড়ে গেল। জ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে একজোড়া শক্তপোক্ত হাত তাকে জড়িয়ে দিল। সুমি চোখ পিটপিট করে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়েছে নীল চোখের এক সুদর্শন যুবক। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অপরিচিত কারো নিবিড় স্পর্শে সুমি অস্বস্তি বেড়ে গেল। সে নিজের ছাড়িয়ে নেওয়ার জন্য সামান্য নড়াচড়া করল, কিন্তু অপর পাশে থাকা যুবকটির হুঁশ নেই। তার দৃষ্টি যেন সুমির মুখোভাবে আটকেছে। সাহাবীর নিজের উপর যেন নিয়ন্ত্রণ রাখতে পারছে না। জীবনে এই প্রথমবার কোনো মেয়ের রূপের মায়ায় সে এভাবে আকৃষ্ট হলো। অন্যদিকে সুমির মেজাজ এমনিতে খিটখিটে, সামান্যতম তার মাথায় গরম হয়ে যায়। এমন অপ্রীতিকর পরিস্থিতিতে তার রাগের পারদ চরমে উঠল। সে দু হাতে জোর করে সাহাবীরকে নিজের থেকে সারিয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বলল, বাজে লোকের মতো মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে, আর এইভাবে হ্যাবলার মতো তাকিয়েছেন কেন? স্বাভাবিক যেন খানিকটা চমকে গেল, অথচ মেজাজি হয়েও আজ সে এক অদ্ভুত কারণে নিজেকে শান্ত লাগলো। গম্ভীর আর শীতল স্বরে বলল, ভুল অপবাদ দিবে না মা, মেয়ে তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছি। সুমির তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার রাগ যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। সে তেতে উঠে বলল, আমি আপনাকে বলছি আমাকে সরাতে, সরেন, পথ ছাড়ুন। বলে সে হনন করে হাঁটা ধরল। সাহাবীর গম্ভীর কণ্ঠ বলল, গলা ঝাড়ল, তোমার নামটা বলে যাও মেয়ে। ঘুরে দাঁড়িয়ে সাহাবীর দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে গেল। সাহাবী যেখানে দাঁড়িয়ে রইল তার দৃষ্টি তখনও সুমির যাওয়ার পথে। নিজের বুকে হাত দিয়ে সে বিড়বিড় করে বলল, 31 বছরের রেকর্ড যখন তুমি ভেঙে দিলে মেয়ে, তখন তোমার নামটা আমাকে জানতে হবে। বলে সানগ্লাসটা চোখে লাগিয়ে সে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। পার্টি অফিসে বসে আছে ফারিস আর সুজন। সুজন এতক্ষণ ফারিসকে গত রাতের ঘটনা বলেছিল। সৌগতর সাথে জরুরি কথা বলতে গিয়ে অপমানিত হয়েছে। বেচারা ফোন দিয়ে একটা রোগীর হিস্ট্রি জানতে চেয়েছে, তা বললে উল্টে ফোন কেটে ব্লক করে দিয়েছে। ফারিস এতক্ষণ সুজনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে দুষ্টি এসে সুজনের দিকে তাকে বলল, আমার মনে হয় ভেজাল প্রোডাক্ট বউ ভুলিয়ে ভালিয়ে বাসরটা সেরে ফেলতে চেয়েছে, তার জন্য পারেনি। সত্যি তোর টাইমিং শেষ জঘন্য। সুজন নাক মুখ কুচকে বলল, তোর বাজে কথা রাখ, সৌহার্দ্য করবে বাসর, সেটা স্বপ্নে হবে, বাস্তবে না। ফারিস বাঁকা এসে বলল, ওই শালা একটা চিজ, তোর মতো নাদান শিশু বুঝবে কি? আমি তো চিন্তা করছি বাচ্চা মেয়েটা ঠিক আছে কিনা। সুজন বিরক্ত হয়ে উঠে যেতে যেতে বলল, তোরা দুটোই নির্লজ্জ। সুজন চলে যেতে ফারিসের ফোনটা টুং করে বেজে উঠল। ফারিস ফোন হাতে নিতে রিভা মেসেজ, যা দেখে তার চোখ কপল। নির্লজ্জ, আপনি আমার ফোন ধরছেন না, আমাকে রেখে পরকীয় কথা ভাবছেন?
ওরকম কিছু ভাবলে আপনার টুনটুনি কেটে দিব। আপনি আমাকে চেনেন না? মেসেজটা থেকে ফারিসের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল ফারিস। এটা তার কপালে কি জুটল? তার এক কাঠি উপরে ফারিস হতভম্ব হয়ে নিচে পড়ে যাওয়া মোবাইলের দিকে তাকিয়ে। ঘড়ির কাঁটায় বিকেল 4টা ছুঁয়েছে। রীতি দরজার দিকে তাকিয়ে দীর্ঘ সময় আছে, অথচ সৌগত আসার নাম গন্ধ নেই। শেষমেশ রীতি ধরে নিয়েছে যে আজকে ঘোরাঘুরি আর হচ্ছে না। মন খারাপ করে সে যখন নিজের রুমের দিকে পা পড়ে, ঠিক তখনই বেজে উঠল তার স্ক্রিনে হার্টলেস ডাক্তার নামটা দেখে দ্রুত কানে নিল ফোনটা। উপাস থেকে ভেসে এলো সৌগতের কণ্ঠস্বর। নিচে ওয়েট করছি, দ্রুত নিচে নামো। কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দিল। রিডির ঠোঁটের কোণে মুহূর্তে এক চিলতে হাসি ফুটে উঠল। দ্রুত একটা থিরপির জড়িয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ওড়না ঠিক করতে করতে হঠাৎ নজর গেল গলার কাছে কিছুটা লালচে ফুলা দাগটার উপর। জায়গাটা ফালতু করে ছুঁয়ে দিতে ব্যথা অনুভব করলো রীতি। তার মনে হচ্ছে হয়তো কোনো বিষাক্ত পোকা কামড়িয়েছে, যার কারণে সামান্য অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে। তাই তো সৈয়দের মেডিসিন বাক্স থেকে সাধারণ অ্যালার্জির জন্য ব্যবহৃত একটি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খেয়ে নিল। সৈয়দের সবসময় প্রয়োজনীয় ওষুধগুলো গুছিয়ে রাখে, সেগুলো খুঁজে পেতে বেগ পেতে হলো না। এরপরে দেরি না করে ফ্ল্যাটের তালা লাগিয়ে নিচে নেমে গেল। নিচে নামলে রীতির চোখ পড়ল সৌহদের দিকে। সৌহদের ড্রাইভিং সিটে মাথা হেলিয়ে চোখ বুজে আছে। ওর ফ্যাকাশে চোখ মুখে একরাশ অস্পষ্ট ক্লান্তি। অনেকগুলো উত্তাল রাতের ধকল তার দুই চোখে জমা। হৃদি পায়ের শব্দে সে চোখ মেলল। হৃদির দিকে এক পলক তাকিয়ে কোনো কথা না বলে যান্ত্রিকভাবে গাড়ির দরজা খুলে দিল। হৃদি ভেতর বসতে চিন্তিত করে বলে, দেখুন না ডাক্তার সাহেব, আমাকে একটি বিষাক্ত পোকা কামড়েছে। জায়গাটা কেমন লাল হয়ে গেছে দেখুন তো। বলে সে গলার ওড়নাটা একটু নামিয়ে দিল। নিজের বউয়ের মুখে বিষাক্ত পোকা কথাটা শুনে সৌগত উদ্বিগ্ন হয়ে তাকাতে তার চোখ কপালে উঠল। পরক্ষণে খুক খুক করে কেসে উঠল। তার স্টুপিড বউ যে আক্ষরিক অর্থে বিষাক্ত পোকা বানিয়েছে তা বুঝতে পেরে কোনো প্রতিক্রিয়া না দেখে থমথমে মুখে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে বলল। কিন্তু হৃদি নাছোড়বান্দা, সে পোকাটা 14 গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। সৌগতের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে হৃদি বিরক্ত হয়ে আবার বলল, কি বেয়াদব পোকা, কোথায় কামড় দিচ্ছে দেখছেন? ইনফেকশন হয়ে গেলে কি হতো? এতক্ষণ বিরক্তি নিয়ে বউয়ের সব মনোযোগ দিয়ে শুনছিল সৌহদ্য, কিন্তু শেষমেশ নিজেকে এভাবে অপমানিত হতে গেলে সে ধৈর্য আর ধরে রাখতে পারল না। বিরক্তিতে ফেটে পড়ে হৃদিকে জোরে ধমক দিয়ে বলে, স্টুপিড মহিলা, চুপ করবে তুমি? কামড় দেখে বোঝা যাচ্ছে পোকাটা বিষাক্ত না, বেশ ভদ্রভাবে কামড়েছে। আজে বাজে কথা না বলে মুখটা বন্ধ করো। হৃদি যেন থমকে গেল। পোকা আবার ভদ্রভাবে কামড় দেয় কীভাবে, তার হৃদির মাথায় ঢুকলো না। সে আবার বলতে লাগলো, এবার আর কথা শেষ করতে দিল না। সৌদের রাগে গুজে, স্টুপিড, আবার যদি ওই পোকা শব্দটা তোমার মুখে শুনে আমি তোমাকে চলন্ত গাড়ি থেকে জানলা দিয়ে ছুড়ে দেব। রীতি অভিমানে মুখ ফুলিয়ে জানলার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, উল্লুক একটা, এমন করছে যেন আমি পোকাকে না তাকেই বলেছি। বলে মুখ বকালো। সৌদা আর চোখে একবার বউয়ের দিকে তাকালো। বুঝতে পারছে অভিমানে মুখটা ফুলিয়ে গেছে, তবু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। এই মেয়েকে একটু প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসে। মাথার ভেতর হাজারটা টেনশন নিয়ে কেবল হৃদির মন ভালো করতেই এই ঘোরার প্ল্যান, অথচ সৌগতের নিজের এসব ঘোরার প্রতি কোনো আগ্রহ নেই। কোনো মতে চট্টগ্রামে শেষ অনেকগুলো রোগীর সিরিয়াল সব সামলে নিয়ে সে অসম্ভব ক্লান্ত। তবুও হৃদির সকলের অভিমানী মুখটা চোখের সামনে ভাসতে সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলে তাকে নিয়ে ঘুরতে এসেছে। প্রায় আধ ঘন্টা পেরিয়ে তাদের গাড়ি এসে থামলো সি বিচের সামনে। আকাশ আর সমুদ্র মিতালিকে দেখার অপেক্ষায় হৃদির মনটা তখন চঞ্চল। গাড়ি থেকে নামার পর সৌগত ওর ছোট্ট হাতটা নিজের বড় হাতের মুঠোয় শক্ত করে জড়িয়ে নিল। সমুদ্রের নোনা হওয়ায় যেন নিমেষে রীতির মনের সবটুকু ক্লান্তি মুছে দিল। সৌগত আলতো করে রীতিকে ছাড়িয়ে দৌড়ে গিয়ে দাঁড়ালো জলরাশির ঠিক কিনারায়। পায়ের জুতোটা খুলে পা ডুবিয়ে দিল সমুদ্রের নোনা জলে। দুহাত মেলে দিগন্তের দিকে তাকিয়েছে। সাগরের উদ্দাম বাতাসে হৃদি এলোমেলো চুলগুলো তার মুখোভাবে লুটে গেছে। সমুদ্রের নীলাভা এবং চোখের তারা এসে ঠিকরে পড়ছে। হৃদিকে আজ বড্ড বেশি মায়াবী আর দিগন্ত রাখছে। সৌগত একটু দূরে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছে হৃদির শিশুসুলভ পাগলামের দিকে। তার ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে স্নিগ্ধ হাসি। কিন্তু হঠাৎ তার
ফোনের যান্ত্রিক শব্দ মুহূর্তে মায়াজাল ছিন্ন বিচ্ছিন্ন করে হলো। বিরক্তিতে এক তীব্র ঢেউ খেলে গেল তার চোখ মুখে। অনিচ্ছার সত্ত্বে হৃদির দিকে তাকিয়ে চোখ সরিয়ে একটু দূরে দাঁড়িয়ে ফোনটা ধরলো। ওপাশের কথাগুলো শোনার পর তার চোয়াল শক্ত হলো। গম্ভীর কণ্ঠে এক বিরক্তিভর অপার অনিচ্ছা মিশে সে শুধু বলল, আই উইল বি দেয়ার ইন হাফ অ্যান আওয়ার। ঠিক সেই মুহূর্তে রীতির একটা তীক্ষ্ণ আর্তনাদ ভেসে উঠল। সৌহদের বুকের ভিতরটা যেন ধক করে উঠল। ফোনের ওপর সে গুরুত্ব তখন এক নিমেষে তুচ্ছ হয়ে গেল তার। পাশ ফিরে তাকাতে দেখল রীতি বালি কামড়ে বসে আছে, যন্ত্রণায় তার মুখটা কুঁকড়ে আছে। সৌহদ আর এক মুহূর্ত দেরি না করে কানে থাকা অবস্থায় কোনো দিকে না থেকে দৌড়ে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো। উদ্ভিন্ন গণে ব্যাকুলতা ঝেড়ে জিজ্ঞাসা করলো, হোয়াট হ্যাপেন্ড সুইটার? রীতির চোখের কোণে ব্যথার জল গড়িয়ে চিকচিক কাঁদো কথা বলে, দেখুন না ডাক্তার সাহেব, পায়ে কি যেন বিঁধে গেছে, অনেক ব্যথা করছে। সৌদা আলতো করে রীতির বালি যুক্ত পাটা তুলে নিজের হাঁটুর উপর লাগলো। শুকনো কাঁটা বিঁধে গেছে। রীতি সৌদের কপালে আলতো করে অভয় দিয়ে বলে, একটু কষ্ট করে লক্ষ্মীটি যান, আমরা এক্ষুনি ঠিক করে দিচ্ছি। সৌদ মাথা নেড়ে সায় দিতে সৌদে চলে যেতে রীতি মনোযোগ অন্যদিকে সরিয়ে খুব নিপুণ হাতে কাঁটাটা বের করলো। এরপর তাকে নিচে নামতে না দিলে পা জখলা করে তুলে নিল। রীতির পড়ে যাওয়া ভয়ে সৌদ কলার জড়িয়ে ধরে খারাপ করে মিনমিনি বলল, আমার তো ঘোরা হলো না, এক্ষুনি চলে যাবো। সৌহদ ওর দিকে তাকিয়ে মুখে বিরক্ত কণ্ঠে বলল, এই পা নিয়ে তুমি হাঁটতে পারবে, স্টুপিড মহিলা? রীতির আগে অভিমানে মুখ ফুলিয়ে সৌহদের বুকের ভিতর মুখ গুজে রইল। সবটুকু আশায় এক লহমায় ফিকে হয়ে গেল। সৌহদ ওকে গাড়ির সিটে বসিয়ে জিজ্ঞাসা করলো, কিছু খাবে, নিয়ে আসবো? দূরে ঝালমুড়ির দোকানের পসরা দেখে রীতির চোখ দুটো যেন ঝিলিক দিয়ে উঠল। সৌহদের শার্টের কোনা টেনে আবদার শুনল, ডাক্তার সাহেব, আমি ঝালমুড়ি খাবো, এনে দেন প্লিজ। বলে সে মায়া ভরা দৃষ্টিতে তাকালো। সৌহদের ঝালমুড়ির দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, এসব খেলে প্রো? কিন্তু বউয়ের মায়াবী চোখ আর অভিমানী মুখ দেখে মাঝপথে থেমে গেল। সৌহার্দ্য গভীর দীর্ঘশ্বাস ফেলে শেষ পর্যন্ত ঝালমুড়ির দিকে এগিয়ে গেল। কাগজে মোড়ানো দুটো ঝালমুড়ি নিয়ে এসে হৃদির হাতে ঘড়ির দিকে তাকালো। ব্যস্ততার ছাপ স্পষ্ট হলো। দ্রুত শেষ করো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে হার্ট ফাউন্ডেশনে যেতে হবে। বলে গাড়িতে উঠে সৌগত হৃদির পা দুটো আলতো করে নিজের উরুর উপর তুলে নিল। কাটা ফোড়া জায়গাটায় গভীর মনোযোগ দিয়ে আলতো করে নিজের বৃদ্ধা আঙ্গুল ছুঁয়ে দিল। হৃদি নিজের হাত থেকে এক চামচ ঝালমুড়ি সৌগতের দিকে এগিয়ে দিতে সৌদ কোনো বাক্য ব্যয় না করে ওর দিকে এক পলক তাকিয়ে তার মুখের উপরে নিল। তারপর হৃদির খাওয়া শেষ হতে সৌহদের নিজের বুড়ো আঙ্গুল দিয়ে খুব যত্নে হৃদির ঠোঁটে লেগে থাকা মশলাটুকু মুছে দিয়ে বাসার উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিল। সেদিনের পর কেটে গেছে এক সপ্তাহ। ঢাকায় আসার পর এক সপ্তাহ পার হয়ে গেছে। হৃদির সাথে এসেছে রিভা এসেছে। রিভা আসার পর থেকে ফারিসের সাথে দেখা করার জন্য ছটফটেছে, কিন্তু ফারিস যেন পাথর বনেছে। সে মেয়েটাকে পাত্তাই দিচ্ছে না, উল্টো তার মনে হচ্ছে তীব্র ক্ষোভ। ফারিস এখন ভালো আছে, রিভা তাকে ভালোবাসেনি, ভালোবেসেছে অন্য কাউকে। তার মধ্যে বারবার এই মেয়েকে তাকে ইগনোর করছে। সেই স্মৃতি ফারিসের মস্তিষ্কে আগুনের মতো জ্বলে উঠছে। সে মনে মনে পণ করছে, তাকে যেমন দহনের আগুনে পুড়েছে রিকা, ঠিক তেমনই সে মেয়েটিকে জ্বালাবে। শ্বশুরের বেয়াদবের কাছ থেকে ভালোবাসা শব্দটা শোনার তারপর এই মেয়েকে কাছে টানবে, তার আগে নয়। ওদিকে ড্রয়িং রুমে এক উৎসবমুখর পরিবেশ। ডাইনিং টেবিলে রিভা, পৃথা আর রিদি বসে গল্পে মশগুল। বাড়ির বড়রা সোফায় আরাম করে টিভি দেখছে, আর সারান চৌধুরী তার ভাইয়ের সাথে জরুরি কোনো বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে ক্লান্ত শরীরে ঘরে প্রবেশ সৌহার্দ্য। দরজা ঢুকে তার চোখে স্থির পড়ল ডাইনিং টেবিলের মোড়ে। সে যেন ঘরের আর সব কিছু উপেক্ষা করে নিজের স্টুপিড বউকে খুঁজছিল। হঠাৎ তার চোখ আটকে গেল হৃদের হাসি মুখের দিকে। পিতার কোনো কথাই সে খিলখিল করে হাসছে। হৃদির সে হাসিতে মুগ্ধতা থাকলেও সৌহদের মন যেন কেমন বিরক্ত হয়ে উঠল। সে গটগট করে ডাইনিংয়ের দিকে এগিয়ে গিয়ে গম্ভীর গমগম বলল, সুইটার, রুমে এসো, ইউর হাজব্যান্ড নিডস ইউ রাইট নাও। সৌহদের এই অকপটে ঘোষণা শুনে ড্রয়িং রুমে বাতাসে মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। বড়রা ইতস্তত বোধ করে খুক খুক করে কেসে উঠল। সারহান চৌধুরীর রাগে লাল গর্জন উঠল, লজ্জা শরম কি সব বাজারে বিক্রি করে দিচ্ছ? নির্লজ্জ বেয়াদব ছেলে, বড়দের সামনে তোমার কি একটু কাণ্ডজ্ঞান নেই? বাবার কথা সৌহতে ভুরু কুচকে গেল। সে বিন্দুমাত্র বিচলিত না হয়ে
বিরক্তিকর এক দৃষ্টিতে বাবার দিকে তাকে শান্ত হলো। আশ্চর্য, আমি আমার বউকে ডাকছি, এতে লজ্জা পাওয়ার কী আছে? তোমার এত সমস্যা হলে তুমি তোমার বউকে ডাকো, আমার পিছু কেন লেগেছ? সারান চৌধুরী রাগে লাল হয়ে গর্জে উঠলেন, বেহায়া নির্লজ্জ ছেলে, যাও আমার চোখের সামনে থেকে। বাবার ক্রোধে সৌহদ্য চোখে মুখে কোনো বিকার নেই। সে নির্বিকার কণ্ঠে বলল, তোমার চোখের সামনে থাকার আপাতত প্রয়োজন নেই, আমার বউ প্রয়োজন, বউ নিয়ে চলে যাচ্ছি। সৌহদ্দের এমন উদ্ধত্তপূর্ণ আচরণে সারান চৌধুরী বিরক্তিতে নাক মুখ কুচকে বিড়বিড় করে বলল, লাজ লজ্জাহীন বেয়াদব একটা। এরপর আর এক মুহূর্ত দেরি না করে রাগে গজগজ করতে করতে তিনি সোফা ছেড়ে উঠে চলে গেলেন। এদিকে ডাইনিং টেবিলে বসা হৃদির অবস্থা তখন কাহিল। লজ্জায় তার মুখটা টকটকে লাল হয়ে গেছে। তার ইচ্ছে করছে মাটিটা দুই ভাগ হয়ে যাক আর সে ভিতরে ঢুকে পড়ুক। চট্টগ্রাম থেকে ফেরার পর থেকে লোকটার মুখের ওপর কোনো লাগাম নেই, যেখানে সেখানে তাকে লজ্জায় ফেলে দেয়। সারাদিন সুইটের বলতে বলতে মুখে ফেনা তোলে, ছোট বড় কোনো কিছু তোয়াক্কা নেই। দিদির মনে হয় আগে সৌহদ্দ বোধহয় ভালোই ছিল, অন্তত দেড় বেটার বলে রাগারাগি করলে এইভাবে প্রকাশ্যে লজ্জিত হতে হতো না। দিদির ভাবনা রেশ কাটতে না কাটতে আবার ভেসে আসলো সৌহদ্দের সেই গমগমে কণ্ঠস্বর, স্টুপিড মহিলা, কথা কানে যাচ্ছে না, রুমে এসো। এতটুকু বলে কারো দিকে না থেকে সে হনহন করে নিজের রুমের দিকে চলে গেল। অপরিচিত অর্ধাঙ্গিনী পর্ব 15। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।